সড়কে হঠাৎ শেষ হয় বাসের তেল। টাঙ্গাইলে রেল লাইনে বসে থাকা 5 যাত্রীর প্রাণ গেল ট্রেনে কাটা পড়ে। 3 জনই একই পরিবারের। গ্রামের বাড়ি গাইবান্ধায় শোকের মাতম। বিকল অকেজো সিগন্যালে বাড়ছে দুর্ঘটনা। ট্রেন চলাচলের খবর পান না খোদ গেটম্যান। দ্রুত স্বয়ংক্রিয় পদ্ধতি চালুর পরামর্শ। প্রাথমিক কাজ শুরু জানালেন প্রতিমন্ত্রী। আজও পাম্পে গাড়ির দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না চাহিদা মতো তেল। সরবরাহ সংকটে বন্ধ কোনো ফিলিং স্টেশন। ভোগান্তি চরমে। স্বাভাবিক হচ্ছে ঢাকা দিল্লি সম্পর্ক উন্নয়নে জোর ভারতের। ঘনিষ্ঠতা বিরোধী দলের সঙ্গেও। আস্থা ফেরাতে দুদেশকেই উদ্যোগী হওয়ার পরামর্শ। ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। ইরানের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণ। চড়া মূল্যের হুঁশিয়ারি আরাগচির। কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষের আশা রুবিরও। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান। গাইবান্ধা থেকে ঢাকা যাওয়ার পথে জ্বালানি শেষে টাঙ্গাইলের কালিহাতীতে থেমে যায় যাত্রীবাহী বাস। তেল আনতে কাছাকাছি পাম্পে যান চালক ও সহকারী। এর মধ্যে পাশের রেল লাইনে বসেছিলেন কয়েকজন যাত্রী। হঠাৎ আসা ট্রেনে কাটা পড়ে প্রাণ যায় নারী শিশুসহ 5 জনের। বাসের অন্য যাত্রীরা জানান ঈদের ছুটি শেষে গার্মেন্টসের কাজে যোগ দিতে ফিরছিলেন তারা। গাইবান্ধা সাদুল্লাপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা বনশ্রী পরিবহনের একটি বাস টাঙ্গাইলের কালিহাতীর ধলাটেঙ্গর এলাকায় পৌঁছলে জ্বালানি শেষ হয়ে যায়। এ সময় তেল সংগ্রহের জন্য কাছাকাছি পাম্পে চলে যান বাসটির চালক ও সহকারী। এর মধ্যে কয়েকজন যাত্রী বাস থেকে নেমে পাশের ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক সংলগ্ন রেল লাইনে বসেছিলেন। শুক্রবার সন্ধ্যা 7টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে প্রাণ যায় 5 যাত্রীর। তেল শেষ হওয়ার পরে আমাদের ড্রাইভার হেল্পার থেকে শুরু করে ড্রাইভার সহকারে তেল আনতে গেছে 2 জন আর কি। রেলটা আসার পরে অনেকই চিল্লাচিল্লি করছে, কিন্তু ওরা বুঝতে পারে নাই। যখন ট্রেনটা যায় তখন মনে হয় আগুনের মতো সিলিট করে উঠছে। ওঠার পরে যখন ট্রেন যাওয়ার পরে দেখি যে লাশ পড়া আছে। আমার ছোট বোন ঈদের ছুটিতে বাড়িতে গেছিল, কালকে ওর অফিস। আজকে আসার পথে এই দুর্ঘটনা। নিহতদের মধ্যে 1 শিশু, 2 জন নারী ও 2 জন পুরুষ। এর মধ্যে একই পরিবারের 3 জন। বাসের অন্য যাত্রীরা জানান ঈদের ছুটি শেষে ঢাকায় তৈরি পোশাক কারখানায় কাজে যোগ দিতে ঢাকায় ফিরছিলেন তারা। দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে যমুনার দিকে যাওয়ার সময় এখানে রান ওভার হয়ে 5 জন নিহত হয়েছে। পরে আমরা ঘটনাস্থলে আসছি। আসার পরে দেখছি আশপাশের লোকজনের জিজ্ঞেস করলাম, লাস্ট ফার্স্টে আমরা পাইছি ঘটনাস্থলে মৃত অবস্থায়। 5 জনের প্রাণহানির ঘটনায় গাইবান্ধা সাদুল্লাপুরে নেমে এসেছে শোকের ছায়া। সময় সংবাদ, টাঙ্গাইল। টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত 5 জনের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুরের নিজ পাড়া গ্রামে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু। সরাসরি যাচ্ছি তার কাছে। 5 জন মানুষের মৃত্যু স্মরণকালে দেখেনি এই এলাকার মানুষ। আমরা দেখছি যে গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে এই নিহতদের বাড়িতে এখন শোকাহত মানুষের ঢল নেমেছে। মানুষ আসলে যারা স্বজন শোক জানাবার যে ভাষা সেটি তারা খুঁজে পাচ্ছেন না। কারণ এই যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নার্গিস বেগমের বাড়ি। এখানে নার্গিস এবং তার ছেলে নীরব, একই সাথে নার্গিসের যে বড় ছেলে, সদ্য বিবাহিত বড় ছেলে, তার শাশুড়ি, 3 জন, একই পরিবারের 3 জনের মর্মান্তিক মৃত্যুর খবর শোনার পর এখানে মানুষজন ভিড় করছেন, এক নজর দেখার জন্য তারা আসছেন। আমরা জেনেছি যে মূলত এই 3 জন সহ একই এলাকার আরো 2 জন, একজনের নাম রিপা এবং সুলতান, তারা 5 জনই পোশাক কারখানায় কাজ করেন। সেই পোশাক কারখানায় ঈদের ছুটি শেষে তারা ফিরছিলেন। ফেরার সময় মূলত টাঙ্গাইলের কালিহাতীতে তাদের বাসের যে জ্বালানি সেটি ফুরিয়ে যায়। এরপর বাস থামানো হলে বাস থেকে নেমে তারা মূলত রেল লাইনে
বসেছিলেন, বিশ্রাম করছিলেন। হঠাৎ করে একটি ট্রেনের নিচে কাটা পড়ে 5 জনই সেখানে মারা যান এবং তাদের মর্মান্তিক মৃত্যুর খবর যখন এলাকায় চলে আসে, তখন আসলে এলাকার মানুষের মধ্যে এক ধরনের কি বলবো যে শোকের ছায়া নেমে আসে। আমরা দেখছি যে এই নার্গিস যিনি আছেন, তিনি দীর্ঘদিন ধরেই পোশাক কারখানায় কাজ করতেন। গত সোমবার এসে তার বড় ছেলে নাইমকে বিয়ে দিয়েছেন। আনন্দ উৎসব ছিল এই এলাকায়। সেই ঈদের আনন্দের সাথে বিয়ের উৎসবটা দ্বিগুণ করেছিল এই এলাকার মানুষের মধ্যে আনন্দের জায়গাটা। ঠিক সেই জায়গাতেই এখন শোকের ছায়া নেমে এসেছে। একসাথে 5 জন মানুষের মৃত্যুর খবর এই এলাকার মানুষকে শোকে পাথর করে দিয়েছে। আমরা জেনেছি যে নার্গিস বেগম, যিনি, তার স্বামী আসলে ভূমিহীন, দরিদ্র, তার মাত্র 2 শতক জমি আছে, এর বাইরে আসলে তার কোনো জায়গা জমিও নেই। যার কারণে নার্গিস আসলে মূলত সংসারটা চালাতেন, তার সন্তানদের দেখাশোনা করতেন, লালন পালন করতেন। একইভাবে আমরা দেখেছি যে সুলতান এবং রিপা সহ আর বাকি যারা আছে তারা প্রত্যেকেই আসলে দরিদ্র পরিবারের মানুষ, মূলত কাজে বাইরে কাজ করেই তাদের জীবন জীবিকা সংসার চলে। তো এই মানুষগুলোর মৃত্যুতে যেমন মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে, মানুষ যেমন শোকে কাতর হয়ে পড়েছে, একই সাথে এই পরিবারের যারা সদস্য আছেন তারাও কিন্তু অনেকটা পথে বসার জোগাড় হলো। আসলে তাদের উঠে দাঁড়াবার, ঘুরে দাঁড়াবার মতো তেমন কোনো ব্যবস্থা নেই। এই ছিল আমার কাছে গাইবান্ধার সাদুল্লাপুরের নিজপাড়া গ্রাম থেকে টাঙ্গাইলের কালিহাতীতে নিহত 5 জনের পরিবারের কাছ থেকে সবশেষ খবর। এতক্ষণ সরাসরি ছিলাম গাইবান্ধায়। ব্রিটিশ আমলের সিগন্যাল পদ্ধতিতে এখনও চলে বাংলাদেশ রেলওয়ে। আধুনিকতার ছোঁয়া তো লাগেইনি, উল্টো বেশিরভাগই ম্যানুয়াল পদ্ধতিও বিকল। লেভেল ক্রসিংয়ের সিগন্যাল সিস্টেম কাজ না করায় ট্রেন চলাচলের খবরই পান না খোদ গেটম্যানরা। এতে বাড়ছে দুর্ঘটনা, হ্রাস পাচ্ছে গতি। সিগন্যাল ব্যবস্থা আধুনিকায়নের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রেল প্রতিমন্ত্রী বলছেন, আধুনিকায়নের প্রাথমিক কাজ শুরু হয়েছে। লেভেল ক্রসিং নিয়ে নাজমুস সালেহীর 2 পর্বের প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। ট্রেন আসার শব্দেই গেটম্যানদের তাড়াহুড়ো, ব্যারিকেড নামিয়ে সড়ক ট্রাফিকের মতো পতাকা নিয়ে হাতের ইশারায় পথচারী নিয়ন্ত্রণে মরিয়া তারা। ঢাকা সিলেট মহাসড়কের মাঝে টঙ্গী নিমতলী লেভেল ক্রসিংয়ের নিয়মিত দৃশ্য এটি। শিল্পাঞ্চল হওয়ায় প্রতিদিন হাজারো যানবাহনের চলাচল এই ক্রসিংয়ে, অথচ এই ক্রসিংয়ের একটি ব্যারিকেড, সংকেত লাইট ও শব্দযন্ত্র দীর্ঘদিন ধরে বিকল। এটা তো কাজ করতেছে না, নষ্ট হয়ে রয়েছে। এটা না পড়লে তো গাড়ি আসলে অ্যাক্সিডেন্টের ঝুঁকি থাকে। ট্রেন আসলে বাজে না, সম্ভবত নষ্ট। শুধু তাই নয়, সিগন্যাল পরিচালনা কক্ষে গিয়ে দেখা যায় ক্রসিং এর নির্দিষ্ট দূরত্বে ট্রেনের অবস্থান জানান দেওয়া সিগন্যাল বক্সও পুরোপুরি বিকল, কাজ করে না নিয়ন্ত্রণের ইলেকট্রিক ডিভাইসও। পাশের স্টেশন ছেড়ে আসা ট্রেনের খবর আদান প্রদানে ব্যবহৃত টেলিফোনও কাজ করে না বেশিরভাগ সময়, ফলে ট্রেন চলাচলের খবর থাকে না গেটম্যানের কাছেই। এইখান থেকে 1 কিলোমিটার দূরে একটা ইয়াস আমাদের সিগন্যাল, ওইখান পর্যন্ত গাড়ি আসলে আমাদের এটা ট্র্যাকে উঠে, আর বেল বাজে, এইটা নষ্ট বেল, ট্র্যাক বোঝা যায় না, গাড়ি একটা আইসা পড়লে বোঝা যাবে না। সিগন্যাল নষ্ট, বেল নষ্ট, রোড সিঙ্গেল সবকিছুই নষ্ট। এখন মাঝে মাঝে টেলিফোনও নষ্ট। টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত বেশিরভাগ লেভেল ক্রসিং এর করুণ দশা। দড়িপাড়া গেটের কর্মীরা বলছেন, প্রতিদিনই মৃত্যু ঝুঁকি নিয়ে কাজ করছেন তারা। সিগন্যালটা এবং ঘন্টিটা অনেক সময় নষ্ট থাকে। গাড়ি সিগন্যালে উঠে গেছে, বোটে উঠে গেছে, তখন আমাদের দৌড়ায় ব্যারিয়ার ফেলতে হয়। পুরানো আমলের সিগন্যাল পদ্ধতি পরিবর্তন করে স্বয়ংক্রিয় সিগন্যাল পদ্ধতি চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। যেহেতু আমরা রেলের ফ্রিকোয়েন্সি বাড়ানোর চেষ্টা করছি, গতি বাড়ানোর চেষ্টা করছি, সেই জায়গায় এখানে আসলে আপনার অটোমেশন আনতেই হবে। মডার্ন রেলওয়ে মানেই এটাকে আমার স্বয়ংক্রিয় ব্যবস্থাপনায় যেতে হবে। রেল সিগন্যাল আধুনিকায়নের প্রাথমিক কাজ শুরু হয়েছে বলে জানালেন রেল প্রতিমন্ত্রী। এই ব্যাপার সমীক্ষা চলছে, অনুসন্ধান চলছে যে রেল ক্রসিংগুলি কোথায় আমাদের আন্ডারপাস করতে হবে, কোথাও ওভারপাস করা যায়। সাথে সাথে এটাও আলাপ আলোচনা করেছে যে এগুলি স্বয়ংক্রিয়ভাবে করা যায় কিনা। শুধু রেল সিগন্যালই নয়, বছরের পর বছর ধরে পুরো রেল ব্যবস্থায় চলছে ধুকে ধুকে। এই লেভেল ক্রসিংয়ের পুরো সিগন্যাল সিস্টেম একেবারেই বিকল, ফলে ট্রেন যাওয়া আসার খবর জানতে পারেন না দায়িত্বরত গেটম্যান, আবার কাজ করে না লোহার এই ব্যারিকেডও। ফলে প্রতিদিন হাজার হাজার যাত্রীকে পার হতে হয় মৃত্যুর ঝুঁকি নিয়েই। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, যদি পুরো দেশের রেল সিস্টেমকে আধুনিকায়ন করা না হয় তাহলে প্রতিদিনই বাড়বে দুর্ঘটনা, বাড়বে মৃত্যুর মিছিল। নাজমুস সালেহী, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। জ্বালানি সংকটে বদলায়নি রাজধানীর পেট্রোল পাম্পের চিত্র। কোথাও কোথাও বন্ধ রাখা হয়েছে ফিলিং স্টেশন,
কোনো পাম্প খোলা থাকলেও তেল মিলছে চাহিদার চেয়ে কম। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিচ্ছেন গ্রাহকরা, এতে চরম ভোগান্তিতে মানুষ। সরকারের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক বলা হলেও কেন চাহিদা মতো তেল পাওয়া যাচ্ছে না এ নিয়ে অভিযোগ ক্রেতাদের। আর ডিপো থেকে পর্যাপ্ত তেল না পাওয়ার দাবি করছেন পাম্প সংশ্লিষ্টরা। রেশনিং পদ্ধতি বন্ধ থাকলেও খোলা থাকা পাম্পগুলো সীমিত পরিমাণ জ্বালানি বিক্রি করে কোনো মতে সেবা দিচ্ছে। এই মুহূর্তে রাজধানীর আসাদ গেটে আছেন রিপোর্টার তোফাজ্জল হোসেন এবং নওগাঁর মহাদেবপুর ফিলিং স্টেশনে আছেন রিপোর্টার এম.আর. রকি। সরাসরি প্রথমে যাচ্ছি তোফাজ্জলের কাছে। আসাদ গেটে যে দুটি ফিলিং স্টেশন রয়েছে সেখান থেকে সোনার বাংলা ফিলিং স্টেশনটি এখনও চালু রয়েছে এবং এই ফিলিং স্টেশনে সকাল থেকেই আমরা ভিড় দেখতে পেয়েছি যানবাহনের, যেমন ব্যক্তিগত গাড়ি এবং মোটরসাইকেলের ভিড় দেখতে পেয়েছি আমরা, যেখানে মানুষ লাইন ধরে মানুষ তেল নিচ্ছে। এবং এখানে যে আরও একটি ফিলিং স্টেশন রয়েছে তালুকদার ফিলিং স্টেশন, সেই ফিলিং স্টেশনটি ভোর থেকে বন্ধ রয়েছে, সেখানে তেল দেওয়া হচ্ছে না। এর কারণ হিসেবে বলা হচ্ছে ভোরে তাদের তেল শেষ হয়ে গেছে, যে কোটা পদ্ধতিতে যে তেল দেওয়া হয় পাম্পগুলোকে, সেই কোটা তাদের শেষ হয়ে গেছে এবং আজকে দুপুরের পরে হয়তো তাদের আবার আজকের দিনের জন্য যে কোটা নির্ধারিত সেই কোটা অনুযায়ী তেল আসবে, তখন তারা আবারও তেল দেওয়া শুরু করবেন বলে জানিয়েছেন আমাদেরকে। আমরা ভোর থেকেই দেখতে পেয়েছি এখানে যে অন্য যে একটি ফিলিং স্টেশন রয়েছে, যে সেখান থেকে তেল নিতে গিয়ে লাইন দীর্ঘ হচ্ছে এবং আসাদ গেট থেকে আমরা একদম মোহাম্মদপুর টাউন হল পর্যন্ত দেখেছি যে যানবাহনের দীর্ঘ সারি, যে সারির 2 ঘন্টা 2.5 ঘন্টা অপেক্ষা করে মানুষ তেল নিচ্ছেন এবং অনেকেই অভিযোগ করছেন যে তারা ঠিকমতো তেল পাচ্ছেন না এবং এই কারণে তারা দীর্ঘ লাইনে যে তারা দাঁড়িয়ে আছেন, সেই লাইনে দাঁড়িয়ে থাকার কারণে তাদের অনেক মূল্যবান সময় নষ্ট হচ্ছে। এবং আমরা যদি আপনাদেরকে দেখাই যে মেসার্স তালুকদার ফিলিং স্টেশনটি, সেটি এখনও কিন্তু চালু হয়নি এবং সেখানে বন্ধ রয়েছে, সেখানে কোনো যানবাহন নেই এবং সেখানে যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথটিও বন্ধ করে রাখা হয়েছে, কারণ তাদের কাছে মূলত তেল না থাকাতে তারা দিতে পারছেন না এবং এটা নিয়ে তারা অপেক্ষায় আছেন যে আজকের দিনের যে বরাদ্দকৃত কোটা তাদের জন্য, সেই কোটা অনুযায়ী যে আজকে তেল আসলে তারা সেই তেল দেওয়া শুরু করবেন, তখন হয়তো দেখা যায় তালুকদার ফিলিং স্টেশনের সামনে আমরা অনেক দীর্ঘ লাইন দেখতে পাবো। কারণ আমরা রাজধানীর অন্যান্য যে ফিলিং স্টেশনগুলো আছে সেগুলোতেও আমরা দেখতে পেয়েছি যে মানুষের গাড়ি যানবাহনের দীর্ঘ লাইন, এই দীর্ঘ লাইনের কারণে কিন্তু মানুষের মূল্যবান কর্মঘণ্টাও নষ্ট হচ্ছে। এই মুহূর্তে রাজশাহী নওগাঁতে আছেন সহকর্মী রকি, আমরা এখন সরাসরি চলে যাব তার কাছে। তেলের জন্য রীতিমতো আধা কিলোমিটার জুড়ে হাজারের উপরে বাইক এই মুহূর্তে সতীহাট এলাকায় এখানে একটি ফিলিং স্টেশনে গত ভোর রাত থেকে তেল দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী শত শত বাইক চালক আশপাশের এলাকা থেকে এই মুহূর্তে এসে তারা তেল নেওয়ার জন্য এই দীর্ঘ প্রতীক্ষা। জেলার 56টি ছোট বড় ফিলিং স্টেশন রয়েছে, এই ফিলিং স্টেশনগুলোর প্রায় সিংহভাগই কিন্তু বন্ধ হয়ে গেছে এবং বন্ধ হয়ে যাওয়ার কারণে কোথাও তেল মিলছে না। যেখানে 2-1টি ফিলিং স্টেশনে রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই এসে তেল নেওয়ার জন্য একটা প্রতীক্ষা করছেন এবং ফিলিং স্টেশন মালিক কর্তৃপক্ষ বলছে তাদের যে চাহিদা রয়েছে, চাহিদার একেবারে সামান্য অংশ তারা তেল পাচ্ছেন এবং এই তেলগুলো কিন্তু রেশনিং পদ্ধতিতে দেওয়ার জন্য যখনই ঘোষণা আসছে তখনই এক ধরনের হুমড়ি খেয়ে এই তেল নেওয়ার জন্য লড়াই করতে হচ্ছে বাইক চালকদের। এবং এখানে আমরা দেখছিলাম ভোর থেকেই শত শত বাইক চালক যারা এসেছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে তারা আসলে ক্ষোভ প্রকাশ করছেন, জানাচ্ছেন যে দীর্ঘ কয়েকদিন ধরে কিন্তু তেল এই ফিলিং স্টেশন সেই ফিলিং স্টেশন ঘুরছেন, কিন্তু তেল না পাওয়ার কারণে অনেকেই বাইক চালানোর জন্য যে প্রস্তুতি সেটাও এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। পাশাপাশি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে জেলায় এই মুহূর্তে প্রতিদিন 90,000 লিটার ডিজেলের চাহিদা, 45,000-এর মতো অকটেন এবং পেট্রোলের চাহিদা, তার বিপরীতে 20,000 থেকে 15,000 লিটার প্রতিদিন পাচ্ছেন এবং এই সংকটটি কিন্তু চলতি সপ্তাহ একেবারে আস্তে আস্তে প্রকট আকার ধারণ করেছে এবং এখানে যারা আসছেন তাদেরকে আসলে যে সামান্য তেল দেওয়া হচ্ছে ক্ষোভ প্রকাশ করছেন এবং তাদের দিক থেকে বলা হচ্ছে যে এই জাতীয় পরিস্থিতি
পরিস্থিতিতে আসলে এই সময়টাতে আবার এই এলাকায় বোরো চাষের একটি মৌসুম, ভর মৌসুম, বোরো চাষাবাদের উপর কিছুটা নেতিবাচক প্রভাব পড়ার কথা বলছেন। কারণ ডিজেল চালিত যেসব মেশিন রয়েছে, সেচ যন্ত্র রয়েছে, এই সেচ যন্ত্রগুলো কিন্তু পর্যাপ্ত তেলের সংকটের কারণে কিছুটা প্রতিবন্ধকতা, কিছুটা ব্যাহত হওয়ার শঙ্কাও তারা জানাচ্ছেন। তবে জেলার আরেকটি আমরা দেখছিলাম বেশ কিছু ফিলিং স্টেশনে যেসব এলাকা থেকে তেল নিচ্ছেন অনেকেই অতিরিক্ত মজুদের একটা অভিযোগও করছেন। তেল কিনে নিয়ে পর অভিযোগও করছেন এখানকার যারা ভোক্তা রয়েছেন। এবং এই পরিস্থিতি আসলে চলতি সপ্তাহ থেকে এক ধরনের আস্তে আস্তে প্রকট হওয়ার পাশাপাশি আগামীতে এই সংকট আরো ভাবে রুট লেভেলে যেসব পরিবহন রয়েছে, যেসব তেল চালিত যেসব যন্ত্র রয়েছে, সবগুলোর উপরই কিন্তু নেতিবাচক প্রভাব পড়ার কথা বলছে। এই পরিস্থিতি ফিলিং স্টেশনগুলোর চিত্র আমার কাছে। নওগাঁ, তার আগে রাজধানী থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন পেট্রোল পাম্প থেকে তেল সরবরাহের খবর। সময় সংবাদ আরও থাকছে। ঈদ উৎসবে চাঙ্গা পর্যটন অর্থনীতি। 7 দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে 6 লাখের বেশি পর্যটক। ব্যবসা ছাড়ালো 600 কোটি টাকা। অঙ্ক দ্বিগুণ করতে সমন্বিত উদ্যোগের তাগিদ। আজ অনুষ্ঠিত হবে সংসদীয় কমিটির প্রথম বৈঠক। এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন রিপোর্টার হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। আগামীকাল বিকাল 3টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মুলতবি অধিবেশন। তো জাতীয় সংসদের প্রথম অধিবেশন যেটি মুলতবি হচ্ছিল ঈদের আগে, সেটি শুরু হচ্ছে আগামীকাল, চলবে এপ্রিল মাস পর্যন্ত। অর্থাৎ প্রথম অধিবেশন কিন্তু প্রায় মাস দেড়েক সময় জুড়ে কিন্তু চলবে। সেটির আগে আজকে সংসদ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে, যেটি 11টা নাগাদ শুরু হবে। এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি 2-1 সংসদ সদস্য এর মধ্যে প্রবেশ করেছেন, কয়েকজন যারা এই সংসদ কমিটি 11 জন নিয়ে যে সংসদ কমিটি গঠন করা হয়েছে প্রথম অধিবেশনের প্রথম দিন, তারা কিন্তু কয়েকজন প্রবেশ করেছেন। চিফ হুইপ নুরুল ইসলাম মনি আজকের এই সংসদ কমিটি বৈঠকে সভাপতিত্ব করবেন। এছাড়াও অন্যান্য সরকার দলীয় সংসদ সদস্যরা রয়েছেন, একই সঙ্গে বিরোধী দলীয় সংসদ সদস্যরাও রয়েছেন কমিটিতে। সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, হাসনাত আবদুল্লাহ, তারাও রয়েছেন এই কমিটি সদস্য হিসেবে। আমরা যতটুকু জানতে পেরেছি আজকে যে বৈঠকের এজেন্ডা মূলত যেই ভবনগুলো রয়েছে সংসদ ভবনের কিছু জায়গায় সংস্কারমূলক কাজের প্রয়োজনীয়তা আছে, যেটি আসলে 5 আগস্ট পরবর্তী সময় দীর্ঘদিন বন্ধ থাকা এবং সেই সময় জনরোষের মধ্যে পড়া, এসব কিছু মিলিয়ে কিছু জায়গায় এখনও পর্যন্ত সংস্কার হয়নি, সেটি নিয়ে আজকে আলোচ্য বিষয়। সব মিলিয়ে আগামী সংসদ অধিবেশন এপ্রিল পর্যন্ত বেশ কিছু বিষয় যেহেতু এই জায়গাটিতে রয়েছে, বিশেষত সংস্কার, গণভোট, জুলাই সনদ এবং একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা 133টি অধ্যাদেশ, এসব কিছুরও কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা হতে পারে। একই সঙ্গে আমরা জানি যে আজকে ঠিক বিকেলেই সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত হবে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করার কথা রয়েছে। আর সেই বৈঠকেও কিন্তু মূলত আজকে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। গণভোট, অধ্যাদেশ, সেটি নিয়ে সরকার দলীয় যেই অবস্থান সেটি নিয়ে পর্যালোচনা করা হবে। একই সঙ্গে 133টা অধ্যাদেশ, যেটি মূলত এখন পর্যন্ত মূল গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেসব বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা এবং সিদ্ধান্ত সেটি তারা নেবেন। সব মিলিয়ে আগামীকালকে সংসদ অধিবেশনের মুলতবি অধিবেশন সেটি শুরুর আগে আজকে কিন্তু আসলে সংসদ ভবনেই 2টি বৈঠকের মধ্য দিয়ে কর্মচাঞ্চলতা সেটি কিন্তু ফিরে এসেছে। সংসদ ভবন থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী হাসান ওয়ালি। স্বাভাবিক হতে শুরু করেছে বাংলাদেশ ভারত সম্পর্ক। ভারতীয় হাইকমিশনারের ব্যস্ততা নতুন সরকারের মন্ত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে, যেন বোঝানোর চেষ্টা চলছে জনমুখী সম্পর্কে আগ্রহী দিল্লি। বিরোধী দল জামায়াতে ইসলামের সঙ্গেও ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ভারত। বিশ্লেষকরা মনে করেন দুই দেশের সম্পর্ক ঐতিহাসিক ও সাংস্কৃতিক বাস্তবতায় মোড়ানো। আস্থা ফেরাতে দুই দেশকেই উদ্যোগী হওয়ার পরামর্শ তাদের।
5 আগস্ট গণঅভ্যুত্থানের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। অভ্যুত্থান পরবর্তী ঘটনা প্রবাহে প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঠেকে তলানিতে গিয়ে দিল্লিতে দূতাবাসে হামলা সহ নিষেধাজ্ঞা আসে ব্যবসা বাণিজ্যে এবং ভিসায়। তবে ভারত সবসময় বলে আসছিল নির্বাচনের পর সবকিছু নতুন করে শুরু করবে তারা। সেই তৎপরতাও দৃশ্যমান। প্রতিদিনই কোনো না কোনো মন্ত্রণালয়ে যাচ্ছেন ভারতের হাইকমিশনার, সাক্ষাৎ করছেন সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে, আশ্বস্ত করার চেষ্টা করছেন আগের মতো দল নির্ভর সম্পর্কে ফিরবে না তারা। আর সেই কারণেই বিরোধী দল জামায়াত ইসলামের সঙ্গেও ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ভারত। এখন তারা বলছে যে জনগণ কেন্দ্রিক সম্পর্ক করবে, বলছে বহুদিন ধরেও তারা বলছে, গত 1.5 বছরই আমরা শুনলাম। এখন কথা হচ্ছে সেটা ডেলিভারি কী হবে সেটা দেখা দরকার। সেই জায়গায় পরিবর্তন যদি তারা করতে পারে বড় আকারে, যার জন্য অনেকটা বলটা কিন্তু তাদেরই উপরে। ভারত হয়তো বুঝতে পেরেছে যে কোনো একটা পার্টিকুলার গভর্নমেন্টকে সাপোর্ট করলে এইটা ওভার টাইম একটা সাস্টেনেবল একটা সম্পর্ক হয় না। এই উইজডমকে আমি সাধুবাদ জানাই এবং বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে সম্পর্ক, বাংলাদেশের পক্ষ থেকে এটা হওয়া উচিত অন দ্য বেসিস অফ ইকুয়ালিটি, রেসপেক্ট। বিশ্লেষকরা মনে করেন ভারতের সম্পর্ক অনেক সময় বিগ ব্রাদার ইমেজে আটকে যায়। জনমুখী সম্পর্ক চাইলে ভিসা, বাণিজ্য ভারসাম্য, সীমান্ত হত্যা ও পানি বন্টনের মতো ইস্যুতে বাস্তব অগ্রগতি দেখাতে হবে তাদের। গঙ্গার পানি বন্টন চুক্তি, সেই চুক্তিটা এই বছরই শেষ হয়ে যাচ্ছে। সেই চুক্তিকে পুনর্নবায়ন করার যে একটা বিষয় এখানে থাকবে, সেই বিষয়টাতে সরকার কিভাবে কূটনৈতিক প্রয়াস চালাতে পারে সেটা একটা বিষয় রয়েছে। এবং একই সাথে আরেকটা সেটা হচ্ছে যে সীমান্তে যে উত্তেজনা প্রশমন। তারা হয় দেখে ভুটান আর না হলে দেখে পাকিস্তান, মাঝখানে যে হতে পারে কিছু সেটা আর দেখে না। হ্যাঁ, তো হয় একেবারে বৈরী সম্পর্ক পাকিস্তানের আর নাহলে একেবারে ভুটানের মতো একটা অন্য ধরনের যে একটা তৃতীয় চতুর্থ ধরনের মডেল থাকতে পারে সেটা তারা তৈরি করতে পারে। বিশ্লেষকরা মনে করেন দল নির্ভর সম্পর্ক কতটা বিপজ্জনক ভারতটা টের পেয়েছে। এমনকি দক্ষিণ এশিয়ায় ভুটান ছাড়া কারো সঙ্গে সম্পর্ক ভালো নেই দেশটির। সেই প্রশ্নের জবাব খুঁজতে হবে দিল্লিকে। না হলে বিএনপি সরকারের সঙ্গে ভারত আস্থার সম্পর্ক গড়বে নাকি পুরনো সংশয়ের দেয়ালে আটকে যাবে তা হয়তো সময়ই বলে দেবে। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী নাজমুস সালেহী, গাবতলী বাস টার্মিনালে আদনান তুর্য এবং পাটুরিয়া ঘাট এলাকায় রয়েছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি প্রথমে যাচ্ছি নাজমুস সালেহীর কাছে। ফিরতি পথে উত্তরবঙ্গের ট্রেনগুলোতে শিডিউল বলা চলে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত লেট হচ্ছে। বিশেষ করে একটু আগে এখানে এসেছে রংপুর এক্সপ্রেস, সেটিও লেট করেছে। এর আগে বুড়িমারি এক্সপ্রেস 3 ঘন্টা বিলম্বে এসেছে। তার আগে এখানে যে ট্রেনগুলো আমরা দেখছি সকাল থেকে, উত্তরবঙ্গের ট্রেনগুলো বিশেষ করে প্রতিটাই বিলম্বে এসে পৌঁছেছে। তবে পূর্বাঞ্চলের ট্রেনগুলো সঠিক সময়ে এসছে। তবে উত্তরবঙ্গের যে ট্রেনগুলো এখান থেকে ঢাকায় যখন ছেড়ে গেছে তখন যেমন উপচে পড়া ভিড় ছিল, ঠিক একই রকম ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ট্রেনগুলো ফিরতি পথেও। বিশেষ করে রংপুর, নীলসাগর, বুড়িমারি প্রত্যেকটি ট্রেনেই কিন্তু আমরা দেখেছি ছাদ ভর্তি করে যাত্রী গন্তব্য থেকে ঢাকায় কিন্তু আবার ফিরে আসছে। অর্থাৎ উত্তরবঙ্গ ট্রেনগুলো যাওয়ার সময় শিডিউলে কিছুটা ঠিকঠাক থাকলেও ফিরতে পথে কিন্তু উত্তরবঙ্গের ট্রেনের শিডিউল বলা চলে অনেকটাই ভেঙে পড়েছে। আবার উত্তরবঙ্গের ট্রেন যেভাবে যাত্রী বোঝাই করে ছাদ ভর্তি মানুষ নিয়ে এখান থেকে যাত্রা করেছে, ফিরতি পথেও কিন্তু একই রকম ছাদ ভর্তি মানুষ নিয়েই কিন্তু ফিরে আসছে। অর্থাৎ পূর্বাঞ্চলের ট্রেনগুলোতে যাত্রীদের স্বস্তি থাকলেও উত্তরাঞ্চলের ট্রেনগুলোতে কিন্তু যাত্রীদের বেশ ভোগান্তি কিন্তু বেড়েছে। আমরা এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে যে কয়েকটি ট্রেন ফিরে এসেছে, পূর্বাঞ্চলের প্রতিটি ট্রেনই আসলে সময় মতো ফিরে এসেছে। যাত্রী চাপ পূর্বাঞ্চলে কিছুটা কম ছিল এবং স্বস্তি নিয়ে পূর্বাঞ্চলের যাত্রীরা কিন্তু কমলাপুর রেল স্টেশনে কর্মজীবী মানুষ ফিরে এসেছেন তারা আবার কর্মে যোগ দেওয়ার জন্য। তবে পূর্বাঞ্চলের থেকে অস্বস্তি ছিল উত্তরবঙ্গের ট্রেনগুলোতেও ছাদ ভর্তি মানুষ ছিল, যাত্রা বিলম্ব। এই ছিল আমার কাছে ঘরে ফেরা মানুষের সর্বশেষ খবর। সড়ক পথের খবর জানতে যাব গাবতলী বাস টার্মিনালে, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী আদনান তুর্য।
দীর্ঘ ছুটি শেষে কিন্তু নগরীতে প্রবেশ করছেন কর্মব্যস্ত মানুষেরা। আজকে ছুটির দিনেই কিন্তু ভোরবেলা থেকে মাঝারি ধরনের ভিড় থাকলেও গাবতলী বাস টার্মিনালে দিন বাড়ার সাথে সাথে কিন্তু ভিড়ের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। দীর্ঘ অনেক রাস্তা পার হয়ে কিন্তু এই গাবতলী বাস টার্মিনালে যাত্রীরা আসছেন। পাটুয়াটুলি, দৌলদিয়া ঘাট হয়ে, আরিচা ঘাট হয়ে কিন্তু তারা এসে পৌঁছাচ্ছেন। পুরো রাস্তাতে ওরকম কোনো ভোগান্তির কথাবার্তা না থাকলেও বাইপালের দিকে কিন্তু দীর্ঘ 2-3 ঘন্টা ট্রাফিক জ্যামে তারা পড়ছেন বলে সবাই আমাদেরকে অভিযোগ জানাচ্ছিলেন। গাবতলী বাস টার্মিনালের এলাকাটা যেহেতু অনেক বড়, বিভিন্ন পয়েন্টে আসলে দূরপাল্লার বাসগুলো তাদের যাত্রীদেরকে নামিয়ে দিচ্ছে এবং বাস থেকে নামার সাথে সাথে কিন্তু যাত্রীরা তাদের লাগেজ নিয়ে দ্রুত আসলে ঢাকার ভিতরে প্রবেশ করার বিভিন্ন পন্থা খুঁজছেন। এই জন্য আসলে তারা লোকাল বাস, সিএনজি, এছাড়াও যে বিভিন্ন বাইক রাইড সেবাগুলো রয়েছে সেগুলোর প্রতি কিন্তু তারা ঝুঁকছেন এবং সেখান থেকে কিন্তু একটা ট্রাফিক জ্যাম তৈরি হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে আর কি। বেশিরভাগ যাত্রী একা একা ফিরলেও কিন্তু আমরা পরিবার সহ বিভিন্ন যাত্রীদেরকে দেখেছি। তারা কিন্তু দাবি করেছেন যে বাইপালের দিকের জ্যামগুলোতেই কিন্তু আসলে তাদের অনেক কর্মঘণ্টা নষ্ট করছে। তারা অনেকেই আশা করেছিলেন যে তারা আসলে 9টা-10টার ভিতরে অফিস ধরতে পারবেন, কিন্তু এখন প্রায় 10:30 বেজে গেছে। এখনও কিন্তু মানুষজন গাবতলী বাস টার্মিনালে এসে প্রবেশ করছেন এবং অনেকেই ভাবছেন যে আসলে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই ভিড়টি আরও বৃদ্ধি পাবে। সামনে টেকনিক্যাল বোর্ডেও কিন্তু কিছু ট্রাফিক জ্যাম সৃষ্টি হচ্ছে। এই ছিল গাবতলীর বাস টার্মিনাল থেকে ঈদ যাত্রা নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। এই মুহূর্তে চলে যাচ্ছি মানিকগঞ্জে সরাসরি। ধন্যবাদ। তো মেঘলা মেঘলা আকাশে মৃদু মৃদু বাতাসে কিন্তু একদম দীর্ঘ ছুটির পরে এই পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা, কাজিরহাট, নরটে যে যাত্রী তারা কর্মমুখী ফিরছে, তাদের যাত্রাটা কিন্তু খুবই স্বস্তি হচ্ছে। আমরা ভোর থেকে এখানে দেখছি যে প্রত্যেকটা যাত্রী এবং কি যারা আছে তাদের চোখে মুখে আনন্দের ছোঁয়া ছিল। পাটুরিয়া ঘাটে এই মুহূর্তে কিন্তু লঞ্চ ঘাটে মাত্র একটি লঞ্চ রয়েছে, আর সবগুলো লঞ্চই কিন্তু আপনার দৌলতদিয়া প্রান্তের উদ্দেশ্যে চলে গিয়েছে। অর্থাৎ প্রত্যেকটি লঞ্চ ফেরিতে কিন্তু উপচে পড়া কর্মমুখী মানুষের ভিড় থাকলেও ঘাট এলাকাতে এই মুহূর্তে পাটুরিয়া এবং দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট মিলে মোট 500-র মতো যানবাহন পারে অপেক্ষা রয়েছে। দ্বিতীয় পাটুরিয়া ঘাট এবং আরিচা ঘাটের একদম যাত্রী শূন্য অবস্থায় পার হওয়ার জন্য এই যানবাহনগুলো অপেক্ষা করছে। এছাড়াও কিন্তু এইটা আজকের যে আবহাওয়াটা এবং কি সব কিছু মিলিয়ে যাত্রীরাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এই যাত্রাটা, ফিরতি যাত্রাটা স্বস্তি হচ্ছে এবং শেষ মুহূর্তে তারা একদম ঈদের আনন্দ ভাগাভাগি করে স্বজনদের সাথে কাটিয়ে তারা কিন্তু ঢাকায় ফিরতে পেরে এবং স্বাচ্ছন্দ্য, মহাসড়কগুলো ফাঁকা থাকায় তারা কিন্তু খুবই স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এবং আমরা দেখছি যে কয়টা ফেরিতে দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়া ঘাটে এসে নঙ্গর করছে, সব কয়টা ফেরি কিন্তু দেখছি যে কানায় কানায় পূর্ণ হয়ে যানবাহন নিয়ে আসছে। এই মুহূর্তে 3 নম্বর ঘাটে এনায়েতপুরী নামের একটি ফেরি কিন্তু 3 নম্বর ঘাটে এসে অবস্থান করেছে এবং সেই ফেরিতে কিন্তু আমরা কানায় কানায় পূর্ণ হতে দেখেছি। এবং সেই ক্ষেত্রে পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট, নরটে মোট 22টি ফেরি, 33টি লঞ্চ এবং 67টি স্পিড বোট চলাচল করছে। যদিও স্পিড বোটে অকটেনের সংকট দেখা দিয়েছে আরিচা ঘাট এলাকাতে। এই ছিল আমাদের কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ তথ্য। পাটুরিয়া, তার আগে গাবতলী ও কমলাপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। ঈদ উৎসবে চাঙ্গা পর্যটন অর্থনীতি। 21 থেকে 27 মার্চ এই 7 দিনে কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণ করেন 6 লাখের বেশি পর্যটক। বাণিজ্য হয়েছে 600 কোটি টাকার বেশি। এই অঙ্ক দ্বিগুণ করতে সরকারি ও বেসরকারি খাতকে সমন্বিত উদ্যোগ নেয়ার তাগিদ সংশ্লিষ্টদের। মাহমুদ ফরাজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। ঈদের টানা ছুটির সঙ্গে যুক্ত হয় স্বাধীনতা দিবস ও সাপ্তাহিক ছুটি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের ঢল নামে সমুদ্র সৈকতে।
কক্সবাজারের লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্ট সহ পুরো সৈকত জুড়ে ছিল উপচে পড়া ভিড়। বিপুল সংখ্যক পর্যটকের আগমনে ব্যস্ত সময় পার করছেন সৈকত পাড়ে ফটোগ্রাফার, বিচ বাইক ও জেড স্কি চালক, ঘোড়াওয়ালা এবং কিটকট ব্যবসায়ীরা। একই সঙ্গে জমজমাট ছিল শুটকি আচার, পার্ল হাউস ও বার্মিজ মার্কেটগুলো। 1 মাস পরে আবার আগের মতো আপনার রূপটা ফিরে আসলো, ভালোই বেচা কেনা হচ্ছে। টানা ছুটিতে সাগর পাড়ের 5 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্টের কক্ষ ছিল শতভাগ বুকিং। ভালোই একটা রেসপন্স পেয়েছি। আগামী 1 বৈশাখ পর্যন্ত কন্টিনিউ থাকবে। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি ও বেসরকারি খাতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা গেলে ভবিষ্যতে এই খাতে প্রায় 1200 কোটি টাকার ব্যবসার সম্ভাবনা রয়েছে। এই টার্নওভার এই মুহূর্তে আপনার 600 কোটি টাকার বেশি হবে বলে আমরা ধারণা করছি। সবার জন্য বেশ ইতিবাচক ব্যবসা হয়েছে বলে ধারণা করছি। এদিকে সিসেফ লাইফগার্ড সংস্থার তথ্য মতে গত 6 দিনে সমুদ্র স্নানে প্রায় 7.5 লাখ মানুষকে লাইফগার্ড সেবার আওতায় আনা হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন সময় সংবাদ। ইরানের পশ্চিমাঞ্চলে কেরমানশাহ প্রদেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 20 জন নিহত হয়েছেন। কোম শহরেও আক্রমণ চালিয়েছে তেল আবিব। এসব হামলার জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে তেহরানের হামলায় 12 মার্কিন সেনা আহত হয়েছে। এদিকে হরমুজকে ট্রাম্প প্রণালী আখ্যা দিয়ে দ্রুত খুলে দিতে তেহরানকে ফের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেপালে নতুন সরকারের শপথের পরই গ্রেফতার হলেন সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। শনিবার তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গত বছর সেপ্টেম্বরে জেএনজি বিক্ষোভকারীদের ওপর চালানো প্রাণঘাতী দমন অভিযানে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং তার মন্ত্রিপরিষদ শপথ নেয়ার পরদিনই সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেফতার করা হলো। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সড়কে হঠাৎ শেষ হয় বাসের তেল। টাঙ্গাইলের রেললাইনে বসে থাকা 5 যাত্রীর প্রাণ গেল ট্রেনে কাটা পড়ে। 3 জনই একই পরিবারের, গ্রামের বাড়ি গাইবান্ধায়, শোকের মাতম। বিকল অকেজো সিগন্যালে বাড়ছে দুর্ঘটনা। ট্রেন চলাচলের খবর পান না খোদ গেটম্যান। দ্রুত স্বয়ংক্রিয় পদ্ধতি চালুর পরামর্শ, প্রাথমিক কাজ শুরু, জানালেন প্রতিমন্ত্রী। এবং আজও পাম্পে পাম্পে গাড়ির দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না চাহিদা মতো তেল। সরবরাহ সংকটে বন্ধ কোনো কোনো ফিলিং স্টেশন, ভোগান্তি চরমে। এই ছিল সকাল 10টার সময় সংবাদ। এরপর এ সময়ের বাণিজ্য নিয়ে আসবেন মালিহা সরওয়ার্দী। ধন্যবাদ মামুন। এই সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।